গল্পটি শুরু হয় যখন একটি ছেলে লক্ষ্য করে যে শহরে এক প্রচণ্ড বজ্র ঝড় হচ্ছে, যার মধ্যে একটি বিশাল দানব আবির্ভূত হয়েছে। এটি কিছু বিল্ডিং ভেঙে ফেলতে সক্ষম হয়, যার ফলে ছেলেটি পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই আমরা দেখি যে এটি একটি ছেলের দুঃস্বপ্ন ছিল, যে সেই মুহূর্তেই জেগে ওঠে। একই সাথে আমরা তাকে নয় নামে চিনি, যে আমাদের গল্পের নায়ক। সাথে সাথেই ছেলেটি দ্রুত তৈরি হতে শুরু করে, কারণ সে ঘুমিয়ে পড়েছিল এবং তাকে হাই স্কুলে যেতে হবে। দ্রুত প্রস্তুত হওয়ার পর আমরা দেখি যে ছেলেটি শেষ পর্যন্ত বাসে ওঠে। পাশাপাশি সে আমাদের ব্যাখ্যা করতে শুরু করে যে সে তার বাবার সাথে থাকে, কিন্তু যেহেতু তাকে বিদেশে একটি কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, তাই সে একা থাকছে। যার ফলে সে মনে মনে কিছুটা খুশি যে বাড়িতে এমন কেউ নেই যে তাকে বিরক্ত করতে পারে। স্কুলে পৌঁছানোর পর আমরা দেখি সেখানে আকি নামে একটি ছেলের সাথে আমাদের পরিচয় হয়। সে তাকে একটি ভিডিও গেম দেখায় যা এখনও বাজারে আসেনি, কারণ সে ব্যাখ্যা করে যে তার কাকা এই গেমটির ডেভেলপমেন্টে অংশ নিয়েছিলেন। তাই নায়ক তার থেকে কনসোলটি নিয়ে নেয় যাতে সেই গেমটির বিটা ভার্সন কিছুটা খেলতে পারে। এমনকি আকি তাকে বলে যে এটার একটি অনলাইন ভার্সনও আছে, কিন্তু গেমটি পুরোপুরি তৈরি না হওয়া পর্যন্ত সেটি আসবে না। সেই মুহূর্তে ক্যাস নামে একটি মেয়ে হাজির হয় যে নায়কের কাছ থেকে কনসোলটি কেড়ে নেয়, কারণ সে তাদের বলে যে তাদের আজ তাড়াহুড়ো করা উচিত, নতুবা ক্লাসে দেরি হয়ে যাবে। সেই মুহূর্তে আমরা দেখি নায়ক হাঁটতে থাকে এবং পথেই ঠিক একটি মেয়ের সাথে তার ধাক্কা লাগে। সবাই সেই মুহূর্তে উদ্বিগ্ন হয়ে পড়ে এবং মেয়েটির সাথে থাকা কয়েকজন ছাত্র নায়ককে বলে যেন সে পরবর্তী সময়ে অনেক সাবধান থাকে, জন্য নায়ক তাদের কাছে ক্ষমা চায়। ঠিক সেই মুহূর্তেই আমরা দেখি যে তিয়াশান আসার সতর্কতা সংকেত বা অ্যালার্ম পুরো এলাকায় বাজতে শুরু করে। এছাড়াও এটি কিছু স্থানাঙ্ক দেয় এবং সতর্ক করে যে তারা উচ্চ স্তরের চৌম্বক ক্ষেত্রের কম্পন শনাক্ত করেছে। শহরের সবাই আতঙ্কে পড়ে যায় এবং আমরা জানতে পারি যে তিয়াশান অ্যালার্মটি তখন সতর্ক করে যখন ডিজাস্টার নামক দানবরা একটি নির্দিষ্ট এলাকায় উপস্থিত হবে, কারণ ঠিক তখনই আমরা দেখি যে শহরের মাঝখানে একটি দানব আবির্ভূত হয়েছে। নায়ক এবং তার বন্ধুরা ভাবে যে এবার দানবটি তাদের খুব কাছে চলে এসেছে। সেই মুহূর্তে দানবটি ছেলেদের লক্ষ্য করে এবং তাদের দিকে একটি শক্তিশালী মিসাইল নিক্ষেপ করে। ছেলেরা খুব ভয় পেয়ে যায়, কিন্তু আঘাত লাগার পর আমরা দেখি যে স্কুলের একটি বিশেষ জাদুকরী ঢাল বা শিল্ড আছে। যেহেতু তারা নিরাপদ, তাই নায়ক দানবটিকে নিয়ে মজা করতে শুরু করে এবং আমরা দেখি যে ঠিক সেই মুহূর্তেই দানবটি একটি আঘাত পায়। নায়ক উল্লেখ করে যে মনে হচ্ছে তাকে শেষ করার জন্য একজন উদ্ধারকারী চলে এসেছে। অবশেষে তার দৃষ্টি শেষ করার পর আমরা দেখি যে দলটি সর্বশক্তি দিয়ে গুলি চালাতে শুরু করে এবং এক ব্যক্তি তাকে একটি মিসাইল মারে, যার ফলে সেই মুহূর্তে দানবটি সবার সামনে লুটিয়ে পড়ে। নায়ক খুব উত্তেজিত হয়ে ভাবে যে সেও একদিন ব্লেড দলের সাথে যোগ দিতে চায়, যা উদ্ধারকারীদের দল, যাতে সে তিয়াশানদের নির্মূল করতে পারে। এর কিছুক্ষণ পরে ছেলেরা তাদের ক্লাসে ফিরে যায় এবং পথে আঁকি তাকে জিজ্ঞাসা করে যে সে কি নিশ্চয়ই তার মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য একজন উদ্ধারকারী হতে চায়। কিন্তু নায়ক তাকে শুধু বলে যে সে মানুষকে রক্ষা করতে সাহায্য করতে চায়। ঠিক সেই মুহূর্তে আমরা দেখি যে ক্লাসে ঢোকার পর রিও নামে একটি মেয়ে তাকে বকাঝকা করে, কারণ নিয়ম অনুযায়ী যখন তিয়াশান অ্যালার্ম বাজে তখন ক্লাসে যাওয়া উচিত। এছাড়াও আমরা দেখতে পাই সেখানে সেই মেয়েটি ছিল যার সাথে নায়কের আগে ধাক্কা লেগেছিল। ছেলেরা ভাবে সে খুব সুন্দর এবং শিক্ষিকা তার নাম মোর্টিজ হিসেবে পরিচয় করিয়ে দেন, যে এই হাই স্কুলের একজন নতুন ছাত্রী। সাথে সাথেই মেয়েটি নায়কের পাশে বসে এবং সে বিশ্বাসই করতে পারে না যে তার মতো এমন এক রূপবতী দেবী তার পাশে বসেছে। যখন নায়ক তাকে দেখে লজ্জা পাচ্ছিল, তখন আমরা দেখি ক্যাস এটা দেখে খুব একটা খুশি নয়। তার শিক্ষিকা নায়ককে খুব অন্যমনস্ক দেখে তাকে বকেন এবং বলেন যে দেরি করে আসা ছাড়াও সে পড়াশোনায় মনোযোগ দিতে চায় না। তাই সেই মুহূর্তে তিনি তাকে শাস্তি দেন এবং বলেন যে তাকে 3000 শব্দের একটি প্রবন্ধ লিখে কাল নিয়ে আসতে হবে। ক্লাস শেষ হওয়ার পর আমরা দেখি নায়ক ক্যাসের সাথে বের হয় এবং ক্যাস সেখানে থাকা কিছু বিড়াল ছানার ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে। সাথে সাথেই নায়ক মোর্টিজের সাথে কথা বলতে যায় এবং সে হঠাৎ করে তাকে বলে যে সে যেন তার সাথে ডেটে যায়, যা ক্যাস সেখানে দাঁড়িয়ে সব শুনছিল এবং তার প্রেমের প্রস্তাব শুনে সে দৌড়ে পালিয়ে যায়। মোর্টিজ নায়কের কাছ থেকে বিদায় নেয় এবং নয় ক্যাসের কাছে তার ফোনটি নিয়ে যায়, যেটি সে ফেলে দিয়েছিল। মেয়েটি লজ্জা পায় এবং নয়কে ধন্যবাদ জানায় এবং বলে যে সে শুধু তার সাথেই থাকতে চায়, কারণ ছোটবেলা থেকেই তারা অনেক সময় একসাথে কাটিয়েছে। হঠাৎ আমরা দেখি এক তিয়াশান কোত্থেকে আবির্ভূত হলো এবং নায়ক ও ক্যাস দুজনেই পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। নায়ক সাথে সাথেই মেয়েটিকে নিয়ে যেতে শুরু করে এবং দানবটি তাদের তাড়া করতে থাকে। সেই মুহূর্তে তারা একটি জায়গায় প্রবেশ করে এবং নায়ক ভাবতে থাকে যে কিভাবে একটি তিয়াশান স্কুলের ভেতরে ঢুকলো, যেখানে একটি সুরক্ষা প্রাচীর বা ব্যারিয়ার আছে।
নায়ক দেয়ালে থাকা একটি কুড়াল তুলে নেয় এবং ক্যাসকে বলে যেন সে দৌড়ে গিয়ে অন্যদের সতর্ক করে, কারণ সবাইকে না জানালে এর পরিণাম ভয়াবহ হতে পারে। ঠিক তখনই নায়ক দানবটির দিকে ঝাঁপিয়ে পড়ে এবং দানবটি তার আক্রমণ এড়িয়ে যায়। মেয়েটি সেই সুযোগে পূর্ণ গতিতে দৌড়াতে থাকে, কিন্তু যখন দানবটি তাকে আক্রমণ করতে যাচ্ছিল, নায়ক মেয়েটিকে রক্ষা করতে সক্ষম হয়। ক্যাস যখন বেরোতে সক্ষম হলো, নায়ক দানবটির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে থাকে এবং সে কুড়াল দিয়ে আঘাত করতে ব্যর্থ হয়। উল্টো দানবটি নায়ককে একটি আঘাত করতে সক্ষম হয়। সেই মুহূর্তে দানবটি নয়কে পরাজিত করতে যাচ্ছিল এবং ঠিক সেই মুহূর্তেই আমরা দেখি যে কেউ তাকে একটি রশ্মি দিয়ে আঘাত করলো এবং নায়কের সামনে একজন ব্লেড মেয়ে আবির্ভূত হলো, যে তার কাতানা দিয়ে এক কোপেই তাকে দুই ভাগে ভাগ করে দিল। মেয়েটি সেই মুহূর্তে নায়কের ক্ষত নিরাময়ের জন্য একটি রিজেনারেটর দেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমরা দেখি যে দানবটি তখনও জীবিত এবং সে একটি আঘাত করে যা মেয়েটির পরা হেলমেটটি সরিয়ে দেয়, এবং আমরা আবিষ্কার করি যে সেই ব্লেডটি আসলে মোটিস নিজেই। মেয়েটি সেই মুহূর্তে তার সতর্কতা হারিয়ে ফেলে এবং আমরা দেখি যে সে দানবটির কাছ থেকে বেশ কয়েকটি আঘাত পায় যা তার পেটে ক্ষত সৃষ্টি করে। নায়ক দানবটির তলোয়ারটি তুলে নেয় এবং তার পিঠে গেঁথে দেয়, যার ফলে সেই মুহূর্তেই সেটি মারা যায়। একইভাবে নায়ক তাকে রিজেনারেটরটি ফিরিয়ে দেয় এবং সেটি ব্যবহারের পর সে খুব উত্তেজিত হয়ে পড়ে এটা জেনে যে মেয়েটি একজন ব্লেড, কিন্তু মেয়েটি তাকে হুমকি দেয় এবং বলে যে যা ঘটেছে তা যেন কেউ জানতে না পারে, নতুবা সে তাকে শেষ করে দেবে। নায়ক এই সুযোগটি কাজে লাগায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তার প্রেমের প্রস্তাবের কথাগুলো কি সত্যি ছিল, কারণ সে তাকে বলে যে এর আগে কোনো মেয়ে তাকে এমন কিছু বলেনি। এতে মেয়েটি কিছুটা লজ্জিত হয় এবং একই সাথে নায়কের ওপর রাগ করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে সেই ছেলেদের মধ্যে একজন হাজির হয় যারা সকালে মেয়েটির সাথে ছিল এবং আমরা তাকে কেইকান নামে চিনি, যে পুলিশের অংশ। ছেলেটি নায়কের উপর রেগে যায় কারণ মেয়েটির ক্ষত দেখে সে মনে করে যে সব কিছুর জন্য নায়কই দায়ী, কিন্তু যেহেতু নায়ক তাকে বলতে যাচ্ছিল যে মেয়েটি অসতর্ক ছিল, মোটিস তাকে নক আউট করে দেয়। সেই মুহূর্তে ক্যাস আসে এবং নায়কের জন্য দুশ্চিন্তা করে, এবং যেহেতু মোটিস নিজেকে লুকিয়ে ফেলেছিল, ক্যাস মনে করে যে সে জানত না একজন পুলিশ একটি তিয়াশানকে পরাজিত করতে পারে। কেইকান তাকে বলে যে ওটা দুর্বল ছিল এবং এই কারণে সে পেরেছে। এছাড়াও আমরা দেখি যে সে নায়ককে তার পিঠে করে বহন করতে শুরু করে এবং মেয়েটিকে বলে তাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। এরপর আমরা দেখি নায়কের তার মায়ের সাথে একটি স্মৃতি মনে পড়ছে এবং জেগে ওঠার পর সে বুঝতে পারে যে সে তার নিজের ঘরে আছে। এছাড়াও আমরা দেখি যে তার ঘরে ক্যাসও ছিল, যে তার দেখাশোনা করছিল। একটি পানীয়র জন্য বাইরে আসার পর নয় বুঝতে পারে না কিভাবে পুলিশের কাছে পৌঁছানোর পর সে অজ্ঞান হয়ে গেল। তখন ক্যাস বেরিয়ে এসে তাকে বুঝিয়ে বলে যে তার ক্ষত সারানোর পর কেইকান তাকে তার টহলল গাড়িতে করে নিয়ে এসেছে। এছাড়াও মেয়েটি তাকে বলে যে সেই পুলিশকে ডেকেছিল এবং সেই তিয়াশানকে শেষ করেছে, অথবা অন্তত তাকে তাই বিশ্বাস করানো হয়েছে, কারণ নায়কের মনে পড়ে যে মোটিস তাকে সতর্ক করেছিল যেন সে তার সম্পর্কে কাউকে কিছু না বলে, তাই ক্যাসের কথাতেই সায় দেওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। এছাড়াও সে প্রসঙ্গ পরিবর্তন করে এবং মোটিস সম্পর্কে কথা বলতে শুরু করে, কারণ সে জিজ্ঞাসা করে যে সে কি সত্যিই তার কাছে নিজের অনুভূতির কথা কবুল করেছে কিনা। আর নয়, তাকে বলে যে তাদের তো মাত্র পরিচয় হয়েছে, তাই মেয়েটির সত্যিই তাকে ভালোবাসা নিবেদন করার কোনো মানে হয় না। তাই সে বুঝতে পারছে না মেয়েটির মাথায় আসলে কি চলছে। এই কথাগুলো ক্যাসকে কিছুটা বিভ্রান্ত করে, যে শেষ পর্যন্ত তার সাথে একমত হয়। কিছুক্ষণ পরে আমরা নায়ক এবং ক্যাসকে বাইরে বের হতে দেখি, কারণ ছেলেটি তাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্যাস উল্লেখ করে যে তার সাথে যাওয়ার দরকার নেই, কিন্তু নায়ক তাকে মনে করিয়ে দেয় যে ইদানিং মেয়েদের নিখোঁজ হওয়ার অনেক ঘটনা ঘটছে। দৃশ্যের পরিবর্তনে আমরা দেখি একটি মেয়ে একটি গলি দিয়ে প্রচণ্ড গতিতে দৌড়াচ্ছে। ঠিক তখনই সে পিছলে পড়ে যায় এবং আমরা দেখি যে সেই মুহূর্তে কিছু একটা তাকে আক্রমণ করল। পরের দিন সকালে আমরা দেখি অপরাধস্থলে অনেক পুলিশ এবং মানুষ ভিড় করেছে। ঠিক সেই মুহূর্তে নায়ক সেই পথ দিয়ে যাচ্ছিল এবং লক্ষ্য করল যে সেখানে কেইকান ছিল। সেই মুহূর্তে তারা দুজনেই কথা বলতে শুরু করে এবং ছেলেটি নায়ককে হুমকি দেয় যে সে যদি মোটিসের কোনো ক্ষতি করে তবে সে নায়ককে শেষ করে দেবে। নয় খুব ভয় পেয়ে তাকে বলে যে সে নিশ্চিন্ত থাকতে পারে, কারণ তারা কেবল সহপাঠী। নায়ক প্রসঙ্গ পরিবর্তন করে তাকে জিজ্ঞাসা করে সেখানে কি হয়েছে, এবং লোকটি তাকে বলে যে এটি একটি মেয়ের অঙ্গচ্ছেদের ঘটনা, কিন্তু তার কাছে এটা খুব অদ্ভুত লাগছে যে কাটাগুলো ছিল একদম পরিষ্কার, যেন এমন কোনো যন্ত্র দিয়ে করা হয়েছে যার ধার অনেক বেশি। নায়ক সেই মুহূর্তে তিয়াশানের কথা মনে করে এবং নিজেকে প্রশ্ন করে যে এটি তাদের মধ্যে কারো কাজ কিনা।
কিছুক্ষণ পর নায়ক স্কুলে পৌঁছায় এবং শিনো নামে একটি মেয়ে তাকে থামায়। মেয়েটি আগের দিন শিক্ষকের সাথে যা করেছে তার জন্য একটি ক্ষমা প্রার্থনার চিঠি চায়, কিন্তু নায়ক তাকে উত্তর দেয় যে সে কিছু করতে পারেনি, কারণ ক্লাস শেষ হওয়ার ঠিক পরেই একটি সেলেড ক্লাসের তিয়াশান দানব উপস্থিত হয়েছিল। নায়ক তাকে বলতে শুরু করে যে কিভাবে সে দানবটির বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু মেয়েটি খুব রেগে গিয়ে মনে করে যে সে কেবল বড়াই করছে, তাই সে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে শুরু করে যাতে সে সরাসরি শিক্ষকের সাথে কথা বলে। যাই হোক, সেই মুহূর্তে মোটিস আবির্ভূত হয় এবং শিনো যে ক্ষমা প্রার্থনার চিঠিগুলো চাইছিল তা তাকে দিয়ে দেয়। মেয়েটি বুঝতে পারে না কেন মোটিসের কাছে নায়কের ক্ষমা প্রার্থনার চিঠি রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সে সেটি গ্রহণ করে এবং শিক্ষকের কাছে পৌঁছে দেওয়ার জন্য চলে যায়। মোটিস নায়ককে বলে যে তার গোপনীয়তা রক্ষা করার বিনিময়ে এটি তার পক্ষ থেকে একটি সাহায্য। এছাড়াও সে তাকে বন্ধু হতে বলে এবং একে অপরের দেখাশোনা করার জন্য একটি চুক্তি করতে বলে। সেই মুহূর্তে নায়ক নিজেকে প্রশ্ন করে যে তার বীরত্ব কি মেয়েটিকে পাগল করে দিল, এবং ঠিক যখন নায়ক ভাবছিল মেয়েটি তাকে আবার প্রেম নিবেদন করবে, সে বলে যে এখন থেকে আমরা সেরা বন্ধু হব, যার ফলে তাকে ফ্রেন্ডস জোন করা হলো, কারণ কেবল সেরা বন্ধুরাই গোপন কথা শেয়ার করে। এছাড়াও মেয়েটি সেই মুহূর্তে তার হাত ধরে এবং বলে যে তাদের অন্য জায়গায় যেতে হবে। এই সব কিছু আকি লক্ষ্য করছিল যখন তারা চলে যাচ্ছিল। সে ক্লাসে গিয়ে ক্যাসকে বলে যে মেয়েটি নায়ককে নিয়ে গেছে। অন্যদিকে আমরা দেখি যে নায়ক এবং মোটিস ক্লাস থেকে পালিয়ে অন্য একটি জায়গায় যায়, কারণ মোটিস আমাদের ব্যাখ্যা করে যে সে সারা জীবন অসুস্থ ছিল এবং বাড়িতেই গৃহশিক্ষক ছিল, তাই স্কুলে ক্লাস করার বিষয়ে তার বিন্দুমাত্র ধারণা নেই। এরপর আমরা দেখি যে দীর্ঘ সময় ধরে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, যেন তারা কোনো ডেটে এসেছে। মেয়েটি সেই মুহূর্তে একটি মেয়েদের দোকানে ঢোকে এবং মেয়েটি অন্তর্বাস দেখছে দেখে নায়ক খুব লজ্জিত বোধ করে। এমনকি মেয়েটি তাকে জিজ্ঞাসা করে যে এটিতে তাকে ভালো দেখাবে কিনা, কিন্তু নায়ক খুব ঘাবড়ে গিয়ে তাকে বলে যে সে এ বিষয়ে কিছুই জানে না। ঠিক তখনই সেখানে থাকা কিছু মেয়ে নিজেদের মধ্যে জিজ্ঞাসা করে যে তারা কি প্রেমিক প্রেমিকা কিনা। ঠিক সেই মুহূর্তে তিয়াশান অ্যালার্ম বেজে ওঠায় তাদের কথা বাধাগ্রস্ত হয়। মোটিস তার ব্লেড স্যুট সক্রিয় করে এবং নায়ক তাকে বলে যে সে যেন সেই জায়গার মেয়েটিকে রক্ষা করে, কারণ সে নিজে তদন্ত করতে বেরোতে চায়। মোটিস মনে করে যে একজন সাধারণ মানুষ হয়েও নায়ক দানবদের সম্পর্কে খুব বেশি আগ্রহী। নায়ক কিছু গলি দিয়ে প্রচণ্ড গতিতে ছুটছিল যখন হঠাৎ সে তিয়াশানের মুখোমুখি হয়। সে দৌড় দেয় এবং ঠিক যখন দানবটি নায়ককে মেরে ফেলতে যাচ্ছিল, একটি মেয়ে দানবটিকে টুকরো টুকরো করে কেটে ফেলে। সেই মুহূর্তে আমরা তাকে মনসুটো নামে চিনি এবং নায়ক নিজেকে প্রশ্ন করে যে সে কি একজন ব্লেড। যাই হোক, আমরা দেখি যে সেই মুহূর্তে মেয়েটি একজন সৈনিকের কাছ থেকে একটি গুলি খায়। মেয়েটিকে নায়কের সাথে দেখে সে মনে করে যে সে একজন অনাহুত হস্তক্ষেপকারী। নায়ক সাথে সাথেই মেয়েটিকে অন্য পাশে নিয়ে যায় এবং সে একটি রিজেনারেটর দিয়ে নিজেকে সুস্থ করে তোলে। এছাড়াও সেই মুহূর্তে সৈনিকটি আসে এবং নায়ককে তার কাছ থেকে দূরে সরে যেতে বলে, কারণ আমরা দেখি যে সে সাথে সাথেই একটি কুঠার জাতীয় অস্ত্র বের করে এবং সৈনিকটি তাকে বলে যে সে আসলে একজন দানব। সেই মুহূর্তে দুই মেয়ের মধ্যে লড়াই শুরু হয় এবং নায়ক কিছুই বুঝতে পারে না যে কি ঘটছে, কারণ একজন ব্লেড এবং একজন উদ্ধারকারী মেয়েদের মধ্যে লড়াই করা উচিত নয়। আকু নামক সেই সৈনিকটি তাকে বলে যে স্পষ্টতই এই উন্মাদ মেয়েটি কোনো কারণ ছাড়াই তার দুই সেরা বন্ধুকে হত্যা করেছে। সেই মুহূর্তে আকু মেয়েটির সামনে পৌঁছায় এবং একটি দানব তাকে বলে যে সে তাকে হত্যা করবে এবং তাকে নিয়ে খেলবে, কারণ মনে হচ্ছে মেয়েটি পুরোপুরি একজন পাগল। নায়ক সেই মুহূর্তে সেই কুঠার জাতীয় অস্ত্রটি দেখে নিজেকে প্রশ্ন করে যে সেই মহিলার খুনিদের সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা। সেই মুহূর্তে মনসুটো মেয়েটিকে আবার আক্রমণ করতে শুরু করে, কারণ সে জানে যে তার মতো স্নাইপাররা মুখোমুখি লড়াইয়ে খুব একটা দক্ষ নয়। সেই আকস্মিক মুহূর্তে মনসুটো আকাশ থেকে তাকে একটি আক্রমণ করে এবং আমরা দেখি যে আকু তার বাম চোখে থাকা কিছু একটা সরিয়ে ফেলে এবং একইভাবে একটি ঐশ্বরিক রশ্মি নিক্ষেপ করে, কিন্তু একটি বিস্ফোরণ ঘটিয়ে এবং একটি গর্ত তৈরি করার পর নায়ক লক্ষ্য করে যে আকু আহত হয়েছে। মনসুটো সেই মুহূর্তে মেয়েটিকে নিয়ে উপহাস করতে শুরু করে, কারণ সে দেখতে পাচ্ছে যে সে কোনো মতে দাঁড়িয়ে আছে, কিন্তু আকু তাকে বলে যে আজ সেই ব্যক্তি হবে যে মারা যাবে, এবং আমরা দেখি যে তার স্নাইপার রাইফেলটি নিয়ে সে মেয়েটিকে একটি গুলি করে। এছাড়াও সে তাকে শেষ করার জন্য তার অন্য একটি অস্ত্র প্রস্তুত করে, কিন্তু যখন সে গুলি করে নায়ক একটি পাথর ছুঁড়ে সেই গুলিটিকে লক্ষ্যভ্রষ্ট করে দেয়। নয় সাথে সাথেই বলে যে ব্লেড এবং উদ্ধারকারীদের নিজেদের মধ্যে লড়াই করা উচিত নয়, কিন্তু কোনো এক অজানা কারণে আকু তাকে বলে যে তার মতো একজন এনপিসি এর তার প্রতিশোধের মাঝে হস্তক্ষেপ করা উচিত নয়। যেহেতু মনসুটো এমন কিছু কথা বলে যা মেয়েটিকে বিভ্রান্ত করে দেয়, সে পালিয়ে যেতে সক্ষম হয় এবং নায়ককে জিম্মি হিসেবে ব্যবহার করে। নায়ক বুঝতে পারে না কেন তারা কথা বলছে এবং তাকে এনপিসি হিসেবে সম্বোধন করছে।
এবং উভয় মেয়েই উল্লেখ করে যে এই সব স্বীকার করে তাদের আইন ভাঙা উচিত নয়। সেই মুহূর্তে মোটিস হাজির হয় এবং নায়ককে সাহায্য করে যাতে মেয়েটি তাকে ছেড়ে দেয়, কারণ সে চায় না কেউ তার বন্ধুকে আঘাত করুক। সেই মুহূর্তে আকু তার কাছে আসে এবং তাকে বলে যে ব্যক্তিগতভাবে তাকেই মনশুটোর ওপর প্রতিশোধ নিতে হবে। কিন্তু অপ্রত্যাশিতভাবে মনশুটো সেই মুহূর্তে একটি দক্ষতা সক্রিয় করে, যা কিছু লতাগুল তৈরি করে এবং তাকে আটকে ফেলে এবং যোগ করে যে যদি তারা নড়ার চেষ্টা করে তবে সে তাদের পুরোপুরি কেটে ফেলবে। মনসুরো তাকে বলে যে সে নায়কের কাছে সত্যটা স্বীকার করবে যে কেন তারা তাকে এনপিসি বলে ডাকে। সাথে সাথেই সে তার কাছে আসে এবং ব্যাখ্যা করে যে সে যে পৃথিবীতে আছে তা পুরোপুরি মিথ্যা, কারণ এই সব কিছু কেবল একটি ভার্চুয়াল রিয়ালিটি গেম। নায়ক এই কথাগুলো বিশ্বাস করে না এবং মনে করে মেয়েটি পাগল হয়ে গেছে, কিন্তু সাথে সাথেই সে তাকে একটি ভিডিও দেখায় যেখানে একটি নির্মাণাধীন কাজ চলছে এবং তাকে জিজ্ঞাসা করে যে কতদিন ধরে এটি তার মনে আছে। নায়ক সেই মুহূর্তে বুঝতে পারে যে উক্ত নির্মাণ কাজটি তখন থেকেই চলছে যখন সে কেবল একজন শিশু ছিল। এছাড়াও সে তাকে মনে করিয়ে দেয় যে শহরটি ধ্বংস হওয়া সত্ত্বেও এটি আবার পুনর্নির্মিত হয়ে যায়। এই সব কিছু নায়ককে স্তব্ধ করে দেয়, যে কখনো এইসব খুঁটিনাটির দিকে মনোযোগ দেয়নি। মেয়েটি তাকে তার স্মৃতি এবং মনে রাখার ক্ষমতা সম্পর্কে ব্যাখ্যা করে, যা আসলে জিএ নামক একটি সুপার কম্পিউটারের প্রোগ্রাম করা এবং তৈরি করা তথ্য, এবং যে মানুষগুলো খেলতে ঢোকে তারা উদ্ধারকারী বা যা রক্ষাকারী হিসেবেও পরিচিত, এবং ব্লেডদের দলের মধ্যে যে কোনো একটি বেছে নেয়, তাই সে তাকে বলে যে সে যা কিছু করে তা পুরোপুরি মিথ্যা। মনসুটো বলে যে সে এই পৃথিবীকে ঘৃণা করে, তাই সে এটিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার এবং মানুষদের শেষ করে দেওয়ার কথা ভাবে, কারণ তারা খেলোয়াড় হোক বা এনপিসি, সে একইভাবে তাদের হত্যা করবে। অন্যদিকে নায়ক কাঁদতে শুরু করে এবং নিজেকে প্রশ্ন করতে থাকে যে এই জীবনে তার যত স্মৃতি ছিল সব কি পুরোপুরি মিথ্যা ছিল। সেই মুহূর্তে তারা বাধাগ্রস্ত হয় যখন ক্যাস সেখানে উপস্থিত হয়। মেয়েটি একটি অস্ত্র নিয়ে আসে এবং সেনারা তাকে অনুরোধ করে যেন সে কাছে না আসে, নতুবা সে মারা যাবে। কিন্তু ক্যাস যখন চায়, কি হবে এরপর জানার জন্য এখনই লাইক করুন, আর ওই লাল সাবস্ক্রাইব নিচে ওই লাল সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন। পরের পার্টটা কিন্তু আরও ভয়ঙ্কর হতে চলেছে, মিস করবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই।